মার্কিন নিরাপত্তা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য এনডিটিভি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকার বাংলাদেশের রীতিমতো তোলপাড় শুরু করে দিয়েছে। বাংলাদেশ সরকার নড়ে চড়ে বসেছে। বাংলাদেশের সরকারের ভিতে অনেক বড় ধরনের কাঁপন ধরেছে, এমন কথাও অনেকে বলছেন। রীতিমতো ভূমিকম্প হওয়ার উপক্রম তৈরি হয়েছে। আর তাই তো গতকালকে তুলসী গ্যাবার্ডের মন্তব্যের পরপরই সরকারের বিবৃতি, অনেকগুলো উপদেষ্টার এই ব্যাপারে নানা রকমের মন্তব্য প্রমাণ করে যে সরকার তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন সেই মন্তব্য নিয়ে যথেষ্ট নাজেহাল হয়ে গেছে। সরকার তার ভাবমূর্তি রক্ষায় এখন তৎপরতা শুরু করেছে। এই ব্যাপারগুলো যখন চলছে তখন নতুন তথ্য শোনা যাচ্ছে, গুঞ্জন শোনা যাচ্ছে, সেটি হলো তুলসী গ্যাবার্ড শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করছেন। এটা যদি সত্য হয় তাহলে বাংলাদেশের সরকারের জন্য সেটা আরো বড় বিপদের খবর হতে পারে। সেরকম আলোচনা চতুর্দিকে চলছে। এই আলোচনা তো করবোই, সাথে দুই যে ছাত্র উপদেষ্টা এখনো রয়েছেন, একজন পদত্যাগ করেছেন, সেই দুই ছাত্র উপদেষ্টার 15 দিনের মধ্যে, আগামী 15 দিনের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়েছে। সব মিলিয়েই আলোচনা করবো, এই ভিডিওতে থাকবেন। চলে যাই মূল ভিডিওতে। তুলসী গ্যাবার্ড নিয়ে যখন আলোচনা চলছে সেই আলোচনাটা একটু পরে করি। তার আগে বলে রাখি, তুলসী গ্যাবার্ডের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হবে এমন খবর শোনা যাচ্ছে, এবং সেটা আজকে অথবা আগামীকালকে প্রথম প্রহরে কোনো একটা সময় হতে পারে। আজকে হওয়ার সম্ভাবনাই বেশি, এমনটা ভারতীয় গণমাধ্যম, বেশ কিছু গণমাধ্যম বলছে। সেই খবরের সত্যতা কতটুকু সেটা সময়ই বলে দেবে। যদিও এই খবর সত্য হোক কিংবা মিথ্যা হোক, এই ব্যাপারে কোনো কথা, আনুষ্ঠানিক কোনো কথা শোনা যাবে না। কেউ কোনো বিবৃতি দেবে না, কোনো ছবি দেখা যাবে না, কোনো ভিডিও চিত্রও দেখা যাবে না, কারণ এটা এতটাই গোপনে হবে যদি হয়। সেখানে সাংবাদিক তো অনেক দূরের কথা, একটা মাছিও প্রবেশ করতে দেয়া হবে না। যেখানে শেখ হাসিনাকে রাখা হয়েছে সেটাই এখন পর্যন্ত বিশ্ব গণমাধ্যমের কাছে অস্পষ্ট যে শেখ হাসিনাকে ঠিক কোন জায়গায় রাখা হয়েছে। তুলসী গ্যাবার্ড এরই মাঝে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরেই শেখ হাসিনার সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন এবং তার মতামত চাইবেন, এমনটা ভারতীয় বিভিন্ন সাংবাদিক এবং গণমাধ্যম বলছে। সেটার সত্যতা হয়তো পাওয়া যাবে। যদি বৈঠকটা হয় তাহলে যে কোনো মাধ্যম দিয়েই সেটা বেরিয়ে আসবে, এবং তার পরবর্তী বিভিন্ন পদক্ষেপ যখন আমরা লক্ষ্য করব তখন বোঝা যাবে যে এই ধরনের কোনো বৈঠক আদৌ হয়েছে কিনা। যেটা হয়েছে সেই আলোচনায় চলে যায়। তুলসী গ্যাবার্ড যে আলোচনা করেছেন, এনডিটিভিকে সাক্ষাৎকারে যে সব কথা বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, বাংলাদেশে ইসলামী খেলাফা এবং জঙ্গিবাদের উত্থান, এই ব্যাপারে যে কঠোর মন্তব্য করেছেন এবং এটা কঠোর হস্তে দমন করা হবে। ট্রাম্প প্রশাসন এই ব্যাপারে যথেষ্ট সচেতন। এ ব্যাপারে ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যৌথ উদ্যোগ দেখা যাবে, এরকম নানা কথা বলেছেন। ঠিক তখনই গতকালকেই আমরা দেখেছি এই মন্তব্য করার পরপরই সরকার নড়ে চড়ে বসেছে, সরকার বিবৃতি দিয়েছে। দুপুরবেলায় প্রধান উপদেষ্টাকে আমরা বলতে শুনেছি তিনি বড় মাঠের খেলোয়াড়, তিনি বিশ্ব মাঠে খেলেন, ছোটখাটো মাঠে তিনি খেলেন না। এই বড় মাঠের খেলোয়াড়ই হঠাৎ করে এই বিকেলে কেমন যেন জড়ো সড়ো হয়ে গেলেন। তুলসী গ্যাবার্ডের এই মন্তব্যে তড়িঘড়ি করে বিবৃতি দিলেন, প্রেসকে বিবৃতি দিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে পেজ সেই পেজে বিবৃতি দিলেন, এবং সেখানে বলা হলো তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য নাকি ভিত্তিহীন। এটার পেছনে কোনো সত্য নেই। এটার পেছনে সত্য নেই যখন সরকার বলছে, তখন সরকারের একজন উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা বলছেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, জঙ্গিবাদের উত্থান, এই ব্যাপারটা যেভাবে তুলসী গ্যাবার্ড বলেছেন সেটা সত্য নয়। হয়তো কিছু কিছু ঘটেছে, কিন্তু যেভাবে তিনি বলেছেন সেরকম ঘটেনি। ধর্ম উপদেষ্টা স্পষ্টভাবেই বলেছেন যে হয়তো কিছু কিছু ঘটেছে, তার মানে এটার অস্তিত্ব রয়েছে। আবার সরকার বলছে এটার কোনো অস্তিত্ব নেই। যদি অস্তিত্ব না থাকবে তাহলে সরকার একটা বিবৃতি দিচ্ছে, তারপরে অর্থ উপদেষ্টা বলছেন যে এটার সঙ্গে অর্থনৈতিক কোনো সম্পর্ক নেই, এবং এই বিবৃতির সঙ্গে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্ক নির্ভর করে না, এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবনতি ঘটবে না, এতটুকু এই কথা তিনি বলছেন। অন্য আর একজন উপদেষ্টা এটাকে কিছুই না বলার চেষ্টা করছেন। অন্তত 3 জন উপদেষ্টা এই ব্যাপারে কথা বলেছেন। সরকার কথা বলেছেন, সরকারের প্রেস সচিব কথা বলেছেন, এবং সরকারের প্রেস উইং থেকে যে কথা বলা হয়েছে সেই কথা যদি একটু পড়ে শোনানো যায়,
তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, একটু চলুন শুনে নেওয়া যাক। সরকার থেকে বলা হয়েছে গ্যাবার্ডের মন্তব্য কোনো প্রমাণ বা নির্দিষ্ট অভিযোগের উপর ভিত্তি করে নয়। তারা একটি প্রশস্ত এবং অন্যায়কৃত ব্রাশ দিয়ে একটি সমগ্র জাতিকে রাঙিয়েছে। অর্থাৎ তুলসী গ্যাবার্ড মিথ্যা বলেছেন, তুলসী গ্যাবার্ড রং মাখিয়ে কথা বলেছেন, এমনটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। শেষের দিকে আরো বলা হয়েছে যে আইন প্রয়োগ, সামাজিক সংস্কার ও সন্ত্রাস বিরোধী অন্যান্য প্রচেষ্টার মাধ্যমে এসব সমস্যার সমাধান করতে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে অংশীদারিত্ব করে অব্যাহত কাজ করছে সরকার, এমনটাও বলা হয়েছে। অর্থাৎ সরকার বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে যৌথভাবে এগুলো যেন না হয় সেই কাজ করছে। একবার বলছে যে এগুলো ঘটেনি, আবার বলছে এগুলো যেন না হয়, এগুলো যেন দমন করা যায় সেই ব্যাপারে সরকার আন্তর্জাতিক মহলের সঙ্গে কাজ করছে। আবার বলা হচ্ছে বাংলাদেশকে একটি ইসলামী খিলাফতের ধারণার সাথে ভিত্তিহীনভাবে সংযুক্ত করা বিশ্বের অগণিত বাংলাদেশি এবং তাদের বন্ধু ও অংশীদারদের কঠোর পরিশ্রমকে ক্ষতিগ্রস্ত করে, যারা শান্তি ও স্থিতিশীলতা ও অগ্রগতিতে প্রতিজ্ঞাবদ্ধ। দেশকে যে কোনো ইসলামী খেলাফতের সাথে সংযুক্ত করতে যে কোনো প্রচেষ্টায় বাংলাদেশ তীব্র নিন্দা জানাচ্ছে। হ্যাঁ, আপনি নিন্দা জানাচ্ছেন আজকে এসে, কিন্তু যখন 32 নম্বরে মব হলো, সেই 32 নম্বরে যখন আইএস এর পতাকা উঠলো, তখন আপনি নীরব থেকেছেন। আপনি শুধুমাত্র সেদিনও একটা বিবৃতি দিয়ে নীরব থেকেছেন, মব ঠেকানোর চেষ্টা করেননি। আইএস এর পতাকা যারা বহন করেছে তাদের গ্রেপ্তার করেননি। হিজবুত তাহরীর রাজধানীতে এত বড় একটা শোডাউন দিয়েছে, অন্তত কয়েকশো গ্রেপ্তার কিংবা হিজবুত তাহরীর গ্রেপ্তারে সারা দেশে অভিযান করতে পারতেন, সেরকম কোনো কিছুই কিন্তু দৃশ্যমান হয়নি। আপনার একজন উপদেষ্টার বিরুদ্ধে হিজবুত তাহরীরের সঙ্গে সংযুক্ত থাকার অভিযোগ একের পর এক শোনা যাচ্ছে, সেই ব্যাপারেও আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এরকম অবস্থায় আপনারা গণজাগরণ মঞ্চ এবং শাপলা চত্বর এই বিভেদের মধ্যে নিজেদেরকে মিশিয়ে ফেলেছেন। যখন ধর্ষণের বিচার চেয়ে কেউ মিছিল করছে, সেই মিছিল দমন করার চেষ্টা করছেন, অর্থাৎ ধর্ষণের বিচারও চাওয়া যাবে না, এরকম ব্যাপার তৈরি হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা যদি আসা যায়, যে সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে এই সরকারের আমলে, সব সরকারের আমলেই হয়েছে সংখ্যালঘু নির্যাতন, সেটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই সরকার যখন অস্বীকার করছে যে তার সময়ে সংখ্যালঘু নির্যাতন হয়নি, তখন আমরা এখনো সেই সাধুকে জেলে থাকতে দেখেছি, তার এখনো পর্যন্ত মুক্তি মেলেনি। সংখ্যালঘু নির্যাতনের দৃষ্টান্ত আমরা একাধিক দেখেছি। একের পর এক মন্দিরে হামলা, হিন্দুদের বাড়ি ঘর তছনছ করে দেয়া, সেখানে মব করা, এই দৃশ্যগুলো তো ভুলে যাবার নয়। আবার জঙ্গিবাদের কথা যদি বলা যায়, যে একের পর এক বাংলাদেশে শত শত মাজার ভেঙে ফেলা হয়েছে। এই মাজার কারা ভেঙেছে? যদি ইসলামী জঙ্গিবাদকে আপনি উস্কে না দেন, আপনি যদি সমর্থন না করেন, যদি মনে করেন যে ইসলাম চর্চা এবং ইসলামী জঙ্গিবাদ ঠিক একেবারে আলাদা বিষয়, ভিন্ন বিষয়, ইসলাম চর্চার একটা সুন্দর পরিবেশ তৈরি করবেন আপনি, কিন্তু ইসলামী জঙ্গিবাদকে আপনি রুখবেন, উত্থানে রুখবেন, তাহলে তো এতগুলো মাজার ভাঙার ঘটনা ঘটতো না। এই মাজার কারা ভাঙছে? কারা ওয়াজ মাহফিলে ওপেন ঘোষণা দিচ্ছে যে সব মাজার গুড়িয়ে দাও? আপনি কি তাদেরকে চেনেন না? তাদেরকে তো হেলিকপ্টারে চড়িয়ে আপনি জানাজায় নিয়ে যাচ্ছেন। তো এগুলো অস্বীকার করার উপায় নেই। যখন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা এই কথা বলছে, তখন আপনার টনক নড়ছে। তার আগে পর্যন্ত আপনার টনক নড়েনি। টনক তো আগে থেকেই নড়ার কথা, আপনি যদি সচেতন হন। প্রধান উপদেষ্টা বলেছেন আপনি বড় মাঠের খেলোয়াড়, আপনি বিশ্ব মাঠে খেলেন। হ্যাঁ, আপনি তো বিশ্ব মাঠের খেলোয়াড়, বিশ্ব মাঠে আপনি খেলে বেড়ান। আপনি নোবেল জয়ী, বাংলাদেশের গর্ব, নোবেল জয়ী একজন মানুষ। সেই বিশ্ব মাঠের খেলোয়াড় ছোট একটা মাঠে এসে খেলতে এতটা হাঁপিয়ে যাচ্ছেন কেন? সেটাও একটা বড় প্রশ্ন। কদিন আগেই আমরা দেখলাম যে বিএনপির এক নেতা আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনি ক্ষমতায় এসেই নিজের মামলা তুলে নিয়েছেন, আপনার প্রতিষ্ঠানের মামলা তুলে নিয়েছেন, নিজের প্রতিষ্ঠানের 6 বছরের কর মওকুফ করে নিয়েছেন, অনেক কিছু করেছেন। কিন্তু সারা বাংলাদেশে যে 2.5 লক্ষ ভুয়া মামলা রয়েছে, 60 লক্ষের বেশি আসামি রয়েছে, সেগুলোর ব্যাপারে আপনার কোনো দৃষ্টি নেই। আবার এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি জোর দাবি করেছেন এবং 15 দিনের আলটিমেটাম দিয়েছেন সরকারের ভেতরে সরকারকে ক্ষতিগ্রস্ত করছে যে 2 ছাত্র উপদেষ্টা, সরকারের নিরপেক্ষতা নষ্ট করছে যে 2 জন, তাদের মধ্যে সব থেকে বড় হুমকি সরকারের জন্য মাহফুজ আলম। রাশেদের ভাষায় তিনি সরকারের সব থেকে বেশি ক্ষতি করছেন, তিনি শান্তি বিনষ্ট করছেন। আন্তঃরাজনৈতিক দল যে শান্তি বিরাজ করছে, যে সৌহার্দ্যপূর্ণ অবস্থান থাকার কথা, সেটা এই মাহফুজ আলম উপদেষ্টা হয়ে নষ্ট করছে। উপদেষ্টা হওয়ার আগে থেকেই সে নষ্ট করেছে। ভারত দখল করা ম্যাপ
সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছে, সমালোচনার পরে 2 ঘন্টা পরে সেটা আবার মুছে দিয়েছে। কখনো ফেসবুকে সে হেফাজতের বিরুদ্ধে লিখছে, কখনো ফেসবুকে সে জামাতের বিরুদ্ধে লিখছে, কখনো বিএনপির বিরুদ্ধে লিখছে। অথচ উপদেষ্টা হিসেবে এই কাজগুলো করার কথা নয়। উপদেষ্টা হিসেবে সব থেকে ন্যাক্কারজনক কাজ মাহফুজ আলম করছে, এমনটা রাশেদ দাবি করেছেন। এবং আরেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাপারে অভিযোগ করেছেন, নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা তার ব্যাপারে অভিযোগ করেছেন, সমন্বয়কদের হেলিকপ্টারে মাগুরায় নিয়ে যাওয়ার ব্যাপারে অভিযোগ করেছেন এবং অভিযোগ করে 15 দিনের আলটিমেটাম দিয়েছেন যে 15 দিনের মধ্যে এই 2 ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, কারণ এই সরকার আর নিরপেক্ষ নেই, এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। দেশের মধ্যেই যখন এত বেশি সমালোচনার মুখে পড়ছে সরকার, তখন আন্তর্জাতিক মহলের এই উষ্মা প্রকাশ, আন্তর্জাতিক মহল যখন গভীর উদ্বেগ প্রকাশ করছে, বিশেষ করে আমেরিকার মতো শক্তি এবং আমেরিকার মতো দেশের নিরাপত্তা প্রধান যখন বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হন, সেটা সরকারের জন্য খুবই খারাপ বার্তা বয়ে আনবে এবং সেটা সরকারের নড়ে চড়ে বসাতেই বোঝা যাচ্ছে। এই যে নড়ে চড়ে বসা, এই নড়ে চড়ে বসার আগেই সরকার যদি এই ব্যাপারে সতর্ক হতো, সরকার যদি সজাগ দৃষ্টি রাখতো, সরকার যদি মব বাংলাদেশে হতে দিত না, সরকার যদি মাজার ভাঙছে যারা তাদেরকে সাথে সাথে গ্রেপ্তার করতো, সরকার আইএসের পতাকা যারা উড়াচ্ছে তাদের গ্রেপ্তারে অভিযান চালাতো, সরকার শুধুমাত্র আওয়ামী লীগ নিধন করো, আওয়ামী লীগ নিধন করো এই কথা না বলে যারা অপকর্ম করেছে, যারা সন্ত্রাস করেছে, যারা সন্ত্রাস করছে তাদের সকলের ব্যাপারে সরকার যদি সমানভাবে মনোযোগী হতো, তাহলে এই ব্যাপারটা, যুক্তরাষ্ট্রের এই উদ্বেগের ব্যাপারটা আসতো না। আর যুক্তরাষ্ট্রের উদ্বেগ মানে আপনি জাতিসংঘ মহাসচিবকে এনে যত কিছুই করেন না কেন, কোনো কিছুই আদতে কাজে দেবে না, কারণ জাতিসংঘ উঠা বসা করে যুক্তরাষ্ট্রের ইশারায়। যুক্তরাষ্ট্র যদি কোনো বিষয়ে না বলে, জাতিসংঘ মহাসচিব সারাদিন এসে যদি বাংলাদেশে শুয়ে থাকে, তাও কোনো কাজ হবে না, সরকারের পক্ষে একটি কাজও করতে পারবে না, একটি পদক্ষেপও নিতে পারবে না। সুতরাং জাতিসংঘ মহাসচিবকে নিয়ে এসে যে বার্তা সরকার দিতে চাইলেন, জাতিসংঘ মহাসচিবকে সংস্কারের মধ্যেও ঢুকাতে চাইলেন, এগুলো আসলে নেহায়েত গুড়ে বালির মতো হবে, এগুলো কিছুই কাজে দেবে না। সরকার যদি আমেরিকাকে খেপিয়ে দেয়, তাহলে সরকারের জন্য খুবই মারাত্মক ক্ষতির কারণ হয়ে যাবে সেটা। এবং সেই ক্ষতি অনেকে বলেন যে ইউনূস সরকারের টিকে থাকাটা মুশকিল হয়ে যাবে যদি আমেরিকা বিরুদ্ধে চলে যায়। এখন স্পষ্ট দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, ভারতের দুতিয়ালিতে আমেরিকা একেবারেই এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এটা যদি আরেকটু প্রখর আকার ধারণ করে, তাহলে সেটা মানে খারাপ কিছুই বার্তা বয়ে আনবে। যে বার্তাই বয়ে আনুক, সেটা সরকারের পক্ষে গেল কি বিপক্ষে গেল, সেটা আমাদের মতো সাধারণ জনগণের আসলে ভাবনার বিষয় নয়। আমাদের ভাবনার বিষয়